স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বিসিবির বর্তমান কমিটির কোনো ভবিষ্যৎ নেই। আগামীর প্রেসিডেন্টকে আরও সাহসী হওয়ার আহ্বান সুজনের। পাকিস্তান সিরিজে সম্ভব না হলেও দ্রুতই ফিরবেন সাকিব, জানালেন আসিফ। সাকিব থাকলে 2027 বিশ্বকাপের পরিকল্পনা সাজানো সহজ হবে বললেন ওয়ানডে অধিনায়ক মিরাজ। 50 ওভার ক্রিকেটে দ্রুতই সেরা ছন্দে ফেরার আশা। বিতর্কের পর অবশেষে সুর নরম করলেন আসিফ আকবর। শুভকামনা জানাতেই দেখা করেছেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে। কথা হয়েছে ক্রিকেট বোর্ডের নানা বিষয় নিয়ে। অনুশীলন করলেন, বাড়ি সংস্কার করলেন, নতুন করে স্বপ্ন দেখলেন। তবুও বাংলাদেশে এসে পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগ হচ্ছে না সাকিব আল হাসানের। আগেও একবার অন্তর্বর্তীকালীন সরকার সাকিবকে দেশে আসতে বলেন, স্কোয়াডেও ছিলেন। অর্ধেক পথে এসে আবার ফেরতও যেতে হয় তাকে। যদিও বিসিবির কার্যক্রম চলছে এবার, তবে এত দ্রুত আসা হচ্ছে না সাকিবের। আরও থাকছে প্রতিবেদনে। সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে সম্প্রতি বেশ জোরে সোরে আলোচনা শুরু হয়েছে। এমন গুঞ্জনও উঠেছিল যে ঘরের মাঠে 11 মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজ দিয়েই তিনি আবারও বাংলাদেশের জার্সিতে খেলতে যাচ্ছেন। তবে আপাতত সেই সম্ভাবনা নেই। শেখ হাসিনা সরকারের পতনের পর আর দেশে ফিরতে পারেননি সাকিব। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর তার নামে বেশ কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার সুরাহা করেই বিসিবি তাকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে। বিসিবি সাকিবের আইনজীবীদের কাছ থেকে মামলার কাগজপত্র সংগ্রহ করেছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য সেগুলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে। তারকা এই অলরাউন্ডারের দেশে ফেরা নিয়ে আসিফ আকবর জানিয়েছেন, সাকিবের যে আইনি বিষয়গুলো নিয়ে জটিলতা তৈরি হয়েছে সেগুলো সমাধানের জন্য মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে। তবে এখনও সাকিবকে দলে ফেরানোর পরিস্থিতি তৈরি হয়নি। খুব শীঘ্রই পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করা হবে। জানা গেছে, নির্বাচকদের কাছে সাকিবকে সেই স্কোয়াডে রাখার বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। যদিও সাকিব দেশে ফিরলেও সঙ্গে সঙ্গে জাতীয় দলে জায়গা পাবেন তা এমনও নয়। 1.5 বছর জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটারকে আগে নিজের ফিটনেস প্রমাণ করতে হবে। তাই দেশে ফেরার পর তার দলের সঙ্গে খেলার বিষয়টি সম্পূর্ণ তার প্রস্তুতি ও ফিটনেসের উপর নির্ভর করবে। তবে আপাতত সাকিব আশাহত হতেই পারেন, কেননা 2 বছর যাবৎ বাংলাদেশের মাটিতে পা রাখার সুযোগ হয়নি দেশের ইতিহাসের সবচেয়ে বড় পোস্টার বয়ের। বিসিবির চমক দেওয়া স্কোয়াডে ডাক আফিফ হোসেন ধ্রুবর প্রায় 15 মাস পরে জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন। একসময় সবচেয়ে প্রতিভাবান তরুণ খেলোয়াড় বলে বিবেচিত হওয়া আফিফ হোসেন ধ্রুব বিসিএল এ দারুণ পারফরমেন্স করে পাকিস্তান সিরিজে তার পুরস্কার পেলেন তিনি। আরও থাকছে প্রতিবেদনে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে 9 মার্চ ঢাকায় আসছে পাকিস্তান দল। সিরিজ তবে বোর্ডের নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে, আসন্ন এই সিরিজের দলে জায়গা পেতে যাচ্ছেন আফিফ হোসেন ধ্রুব। প্রায় 15 মাস পর ওয়ানডে দলে ফিরতে চলেছেন এই বাঁহাতি ব্যাটার। শেষবার জাতীয় দলে খেলার পর দীর্ঘ সময় বাইরে ছিলেন তিনি। মাঝের সময়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স দেখিয়ে আবারও নির্বাচকদের নজরে আসেন আফিফ। মিডল অর্ডারে তার ব্যাটিং দক্ষতা এবং প্রয়োজন হলে স্পিনে সহায়তা দেওয়ার সামর্থ্য দলকে বাড়তি ভারসাম্য দেবে বলেই মনে করা হচ্ছে। তবে ইনজুরির কারণে সিরিজে থাকছেন না তরুণ পেসার তানজিম হাসান সাকিব। আরেক পেসার হাসান মাহমুদও দলে থাকছেন না। ফলে পেস আক্রমণে কিছুটা পরিবর্তন আসতে পারে। নির্বাচকরা বিকল্প হিসেবে নতুন মুখ বা ঘরোয়া লিগে ভালো করা বোলারদের সুযোগ দিতে পারেন। আগামী 11, 13 ও 15 মার্চ মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 3টি ওয়ানডে ম্যাচ। প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর 2:15 ঘরের মাঠে খেলায় স্বাভাবিকভাবেই বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এদিকে আইসিসির বড় আসরের বাইরে চলতি বছর বাংলাদেশের ব্যস্ত সূচি অপেক্ষা করছে। বছরের মধ্যে মোট 9টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের। পাশাপাশি পাকিস্তান সুপার লিগ শেষে এপ্রিলে আবারও বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। সব মিলিয়ে সামনে ব্যস্ত সময় পার করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। ভালো শেপে ব্যাটিং করতে দেখা গেছে। টেকনিক্যাল জায়গা থেকে সেই ব্যাপারটা বিশ্লেষণ করার চেষ্টা করব। তবে তার আগে একটা বিষয় বলি যে ওয়ানডে ফরম্যাটে কিন্তু বর্তমান সময়ে নিয়মের একটা পরিবর্তন হয়েছে এবং বল চেঞ্জিং রুল একটা পরিবর্তন এসেছে। সেটা হচ্ছে 34 ওভারের পর থেকে একটা বল দিয়েই পুরো 50 ওভার পর্যন্ত খেলা কন্টিনিউ হবে। অর্থাৎ এখন কিন্তু ওয়ানডে ক্রিকেটে পুরাতন বল আবার ফেরত এসেছে। পুরাতন বলে মিডল অর্ডার পজিশনে লিটন কুমার দাসের যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা এর আগেও দেখেছি। 5 নম্বর পজিশনে যখন ব্যাটিং করেছেন ওয়ার্ল্ড কাপে তিনি দুর্দান্ত পারফর্ম করেছিলেন। ওভারঅল যদি আমি একটু পরিসংখ্যানটা লক্ষ্য করতে চাই, 4 বা 5 নম্বরে ব্যাটিং করে লিটন কুমার দাসের ওয়ানডে ক্রিকেটে স্ট্রাইক রেটের জায়গাটা কিন্তু 100-এর কাছাকাছি, ইভেন 100 ক্রসও করে যেতে পারে। ঠিক এই মুহূর্তে পর্দায় আপনারা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটাও দেখছেন। এবং তিনি রান
রান করেছেন, তার পুরাতন বলে খেলার এক্সপিরিয়েন্সের জায়গাটাও বেশ ভালো আছে এবং পুরাতন বলে লিটন কুমার দাসের কাছ থেকে কিন্তু আমরা বেশ স্বাচ্ছন্দ্যপূর্ণ ব্যাটিংটা দেখতে পাই। হ্যাঁ, সাদা বলের ক্রিকেটে, ওয়ানডে ক্রিকেটে বিশেষ করে আমরা দেখতে পেয়েছি ওপেনিং পজিশনে লিটন কুমার দাস অনেক সময় শেকই ছিলেন, আবার অনেক সময় বেশ ভালো ইনিংস খেলেছেন। বেশ ভালো ইনিংস খেলেছেন দেখেই তো লিটন কুমার দাসকে লিওনার্দো দা ভিঞ্চির সঙ্গে তুলনা করা হয়েছে, তার শটগুলোকে মোনালিসার শিল্পকর্মের সঙ্গে তুলনা করা হয়েছে। তবে তার মধ্যে এক ধরনের শেকিনেস তো অবশ্যই দেখা গেছে, সেটা নতুন বল পিক করার ক্ষেত্রে, নতুন বলের মুভমেন্টের ক্ষেত্রে, ইভেন নতুন বলের এগেনস্টে স্পিন ডিল করার ক্ষেত্রে। অন্যদিকে আপনি যদি টেস্ট ম্যাচ ক্রিকেট নিয়ে একটু চিন্তা করেন, তাহলে টেস্ট ম্যাচ ক্রিকেটে বিশেষ করে 2021 সালের পর থেকে 20 নম্বর ওভারের পর থেকে লিটন কুমার দাসের ব্যাটিং অ্যাভারেজ কিন্তু 50-এর উপরে। আপনি ইয়ার বাই ইয়ার যদি লিটন কুমার দাসের পরিসংখ্যানটা লক্ষ্য করে দেখেন 2021 সাল থেকে 20 ওভারের পর থেকে টেস্ট ম্যাচ ক্রিকেটে লিটন কুমার দাসের ব্যাটিং পরিসংখ্যানটা অনেক বেশি মাত্রায় ঈর্ষণীয়, অনেক বেশি মাত্রায় সমৃদ্ধশালী। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস পুরাতন বলে লিটন কুমার দাসের কাছ থেকে বেস্ট পসিবল আউটপুটটা পাওয়া যায়, বেস্ট পসিবল প্রোডাক্টিভিটিটা পাওয়া যায়। টেকনিক্যাল জায়গা থেকে তো লিটন কুমার দাসকে নিয়ে কোনো সন্দেহ বা সংশয়ের জায়গা নাই। এখন প্রবলেমের জায়গাটা হচ্ছে এরকম টেকনিক্যাল সলিড একজন ব্যাটার, তার কাছ থেকে সর্বোচ্চ আউটপুটটা আমরা কোন জায়গা থেকে পেতে পারি, ওইটা ফাইন্ড আউট করাটা আসলে খুব জরুরি ছিল আমাদের দেশের ক্রিকেটের জন্য। আমরা আমাদের বর্তমান সময়ের ব্যাটসম্যান যারা মিডল অর্ডারে ব্যাটিং করছেন, স্ট্রাইক রোটেশনের জায়গাটা যদি একটু চিন্তা করে দেখি, ওয়ানডে ফরম্যাটটা যারা খেলছেন, আপনি দেখবেন গেল 1.5-2 বছরে মেহেদী হাসান মিরাজ তার স্ট্রাইক রোটেশনটা 37% মতো, অর্থাৎ 37% বলে তিনি মাত্র স্ট্রাইক রোটেশন করেছেন। তাওহিদ হৃদয় গত 1 থেকে 1.5 বছরে বাংলাদেশের বেস্ট ব্যাটার ওয়ানডে ফরম্যাটে, তার স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজটা 39%। গত 1 বছরে বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটে সেকেন্ড বেস্ট ব্যাটারটা হচ্ছেন জাকের আলী অনিক, তার স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজটা হচ্ছে 34.5% বা 35%-এর মতো। সো ঠিক এই জায়গাটা থেকে চিন্তা করলে আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আসন্ন বিসিএল ওয়ানডে ফরম্যাটে লিটন কুমার দাসের জন্য একটা ভাইটাল টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং আই হোপ যে 4 বা 5 নম্বর পজিশনে যদি লিটন সেখানে ব্যাটিং করেন। ওয়ানডে ক্রিকেটে বলের ফরম্যাটেরও একটা পরিবর্তন এসেছে, মিডল অর্ডারে স্পিন ডিল করা, মিডল অর্ডারে স্ট্রাইক রোটেশনের জায়গাটা যেটা টেস্ট ম্যাচ ক্রিকেটে লিটন কুমার দাস করেন এবং সেটার জন্য তিনি খুবই প্রমিনেন্ট। এবং টেস্ট ম্যাচ ক্রিকেটে স্পিন ডিল করার ক্ষেত্রে কিন্তু লিটন কুমার দাসের ওপরে বাংলাদেশে কোনো ব্যাটসম্যান নাই। সেই ট্যালেন্টটাকে বা সেই প্রোডাক্টিভিটিটাকে ওয়ানডে ফরম্যাটে আমরা কেন ব্যবহার করব না, কেন আমরা ওইভাবে চিন্তা করি নাই? হ্যাঁ,